বাস্তবায়ন কি আমরা দেখতে পাচ্ছি? কলকাতার অসংখ্য যুবক, শিক্ষিত ছেলেপিলে তারা এখন ওই মোটর বাইক, উবার চালান। এটা তাদের এখন ভবিষ্যৎ তৈরি হয়েছে। তারা কোনো কলকারখানায় কাজ করেন না। মনে রাখবেন একটা সময় আমাদের এই কলকাতা শহরে অমিতাভ বচ্চন কাজের খোঁজে এসছিলেন। সংখ্যালঘুদের ভোট কিন্তু এবার ভাগ হয়ে যাবে। বিজেপি না চাইলেও বিজেপি ক্ষমতায় আসবে। এটা খুব পরিষ্কার। তাহলে এত পরিযায়ী শ্রমিক দলে, দলে পশ্চিমবঙ্গ থেকে বাইরে বেরোলেন কেন? করোনার সময় আমরা জানতে পারলাম যে কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে অন্য রাজ্যে কাজ করে। সবচেয়ে বড় ভুলটা ছিল পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের, যাকে বলে ১২টা বাজানো, সেটা বামফ্রন্ট করে গেছে। একের পর এক কলকারখানা বন্ধ করে দিয়ে গেছে। তারপর যখন বামফ্রন্টের হুঁশ ফিরল, তখন তারা কারখানা করতে গেল টাটা ন্যানো। আজকে সেই ন্যানো উড়ে গিয়ে চলে গেল গুজরাটে এবং সানন্দে। সেখানে যাওয়ার পরে যেটা দাঁড়ালো, আজকে ন্যানো হয়তো উৎপাদন হয় না, কিন্তু সেই সানন্দে অসংখ্য গাড়ির কারখানা তৈরি হয়ে গেছে। আমরা এরকম একটা গোল্ডেন অপরচুনিটি মিস করলাম শুধুমাত্র রাজনৈতিক কারণে। এর দায়ভার তৃণমূল অস্বীকার করতে পারে না। আর সেই সময় থেকে যে শিল্পের যে শিল্পপতিদের পশ্চিমবঙ্গ বিমুখতা তৈরি হয়েছে, সেই বিমুখতার কারণেই রাজ্যে শিল্পে হয়নি। আপনি বলুন না, রাজ্যে কোন শিল্পটা হয়েছে? রাজ্যে কোন শিল্প আছে? রাজ্যের বেকার যুবকরা কোথায় কাজ করছেন? কোন কারখানায় কাজ করছেন? তার পরিসংখ্যান কি? সেটা কেউ নতুন কোনো কারখানা হয়েছে? আমরা মাঝে, মাঝেই শুনি যে এখানে একটা কারখানা হবে, ওখানে একটা কারখানা হবে, কিছুই হয়নি। প্রত্যেক বছর একটা করে ঘটা করে একটা শিল্পপতিদের নিয়ে একটা করে সম্মেলন হয়, সেখানে প্রচুর টাকা খরচ হয়, সেখানে নাকি অনেক ইনভেস্টমেন্ট আসে, অনেক মৌ স্বাক্ষর হয়, কিন্তু তার বাস্তবায়নটা কোথায়? বাস্তবায়ন কি আমরা দেখতে পাচ্ছি? কলকাতার অসংখ্য যুবক, শিক্ষিত ছেলেপিলে তারা এখন ওই মোটর বাইক, উবার চালান। এটা তাদের এখন ভবিষ্যৎ তৈরি হয়েছে। তারা কোনো কলকারখানায় কাজ করেন না। মনে রাখবেন একটা সময় আমাদের এই কলকাতা শহরে অমিতাভ বচ্চন কাজের খোঁজে এসছিলেন। তার মানে কলকাতায় কাজের জায়গা ছিল। কিন্তু আজকে সেই কলকাতার বেকার যুবক উবার চালিয়ে নিজের পেটের ভাত জোগাড় করেন। তো কর্মসংস্থান যদি সত্যি হয়ে থাকতো গত ১৫ বছরে, তাহলে এত উবার চলতো না। এই উবার বাইকে এত ছেলেপিলে সবকটা শিক্ষিত ছেলে, আমি মাঝে মাঝেই তাতে যাতায়াত করি, প্রতিটি শিক্ষিত ছেলে তারা করে। এবং শুধু তাই নয়, অনেকে যারা বিভিন্ন জায়গায় কাজ করে তারা পর্যন্ত যারা কাজ শেষে তারা উবার চালায়, কারণ তারা সেখানে যে স্যালারি পায় সেই স্যালারিতে তাদের কর্মসংস্থান হয় না, তাদের সংসার চলে না। সে কারণে তারা বাধ্য হয়ে তাদের মোটর বাইকটা নিয়ে যে অফিসে আসে, সেই মোটর বাইকটা নিয়ে তারা মোটর বাইকের তেলটা কেনার জন্য তারা কিন্তু এই কাজটা করে। হ্যাঁ, কালকেই না পরশুদিন দেখলাম তৃণমূলের এক সাংসদ তিনি বলেছেন যে ওই কি লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে নাকি দাদারা, বৌদিদের থেকে টাকা নিয়ে দাদারা নাকি গাড়ির পেট্রোল কেনেন। হ্যাঁ, তাহলে ভাবুন অবস্থাটা কি? তার পেট্রোল কেনার পয়সা নেই, তার ফলে লক্ষ্মীর ভান্ডারের পয়সা দিয়ে তাকে পেট্রোল কিনতে হচ্ছে। তার অবস্থাটা কোন জায়গায় পৌঁছে গেছে? তার সংসার চালানোর পয়সা নেই, তিনি তার স্ত্রীর কাছ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে পেট্রোল কিনছেন। তাহলে আমরা কোন জায়গাটা দাঁড়িয়ে আছি? আমাদের দিনের পর দিন কাজের অবস্থানটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এর থেকে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। সুতরাং ১৫ বছরের কি কর্মসংস্থান হয়েছে আমি তো চোখে দেখিনি। বাকি অর্থনীতিবিদরা কি বলছেন সেটা খুব পরিষ্কার। বলছেন আপনাদের তো সমালোচনা কাজ, আপনারা সমালোচনা করবেনই, কিন্তু রাজ্যে এমতো অবস্থায় ৮,০০০ কোটি টাকা একদম ডেলি ওয়েজেসের যে কাজগুলো রয়েছে তার মধ্যে ৮,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং ২ কোটি মানুষের প্রায় কর্মসংস্থানের যোগান তিনি করে দিয়েছেন। ২ কোটি মানুষটা কোথায়? ২ কোটি মানুষ তো বললে হবে না, ২ কোটি মানুষটা কোথায়? শুনুন, পরিসংখ্যান দিয়ে অনেক কিছু দেখা যায়। পরিসংখ্যান দিয়ে অনেক কিছু দেখা যায়। পরিসংখ্যানটা কিন্তু শেষ কথা নয়। বাস্তবে কি ঘটছে? আমি পরিসংখ্যান দিতেই পারি, আমাদের এখন এত মানুষের কর্মসংস্থান হচ্ছে। বাস্তবে কি? রাস্তায় নেমে আপনি কি দেখছেন? রাস্তায় নেমে কি দেখছেন? পশ্চিমবঙ্গে হকার কমে গেছে রাস্তায়? আপনাকে এটাকে বলতে হবে। পশ্চিমবঙ্গে কি হকার কমে গেছে? মোটেও কমেনি। পশ্চিমবঙ্গে এই যে আমি যে কথা বললাম যে এই শিক্ষিত যুবকরা উবার চালিয়ে তাদের কর্মসংস্থান করছে, কই? সেটা কই? গ্রামের দিকে কি মানে সবার হাতে পয়সা চলে এসছে? সত্যি কি এসছে? তাহলে এত পরিযায়ী শ্রমিক কেন বাইরে যাচ্ছে? কেন তাদেরকে ফিরে আসতে হচ্ছে? মাঝে, মাঝেই তারা ফিরে আসছেন আবার এসআইআর করার জন্য। কেন এত পরিযায়ী শ্রমিক? এ প্রশ্নের উত্তর দিতে হবে। পরিসংখ্যানটা কোথায়? কলকাতা সারাউন্ডিং এ বা গোটা রাজ্য জুড়ে কতগুলো কলকারখানা হয়েছে? কতগুলো কলকারখানা হয়েছে? সেগুলো বলতে হবে তো। সেখানে কতজন মানুষ সত্যি চাকরি পেয়েছেন? আমাদের এখানে বলুন তো, আপনি একটা প্রোডাক্টের নাম বলুন যেটা আমাদের কলকাতায় মানে পশ্চিমবঙ্গে তৈরি হয়। একটা গাড়ি কোম্পানির নাম বলুন যেটা পশ্চিমবঙ্গে তৈরি হয়। একটা এরকম কিছু জিনিসের নাম বলুন যেটা পশ্চিমবঙ্গে তৈরি হয়। সেরকম কিচ্ছু পাবেন না।
তার ফলে আমরা সবটাই বাইরের থেকে বাইরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি, অন্য রাজ্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছি। আমাদের নিজের রাজ্যে এখন কোনো প্রোডাক্ট তৈরি হয় না, এটা বাস্তব কথাবার্তা। প্রশ্ন করবো আপনাকে, তাহলে আপনি বলতে চাইছেন রক্তিমদা যে পরিসংখ্যান এবং বাস্তবায়ন দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়, এবং পরিসংখ্যান থাকলেও বাস্তবায়িত একদমই তাই, বাস্তবতা তো দেখতে হবে। আপনি পরিসংখ্যান দিচ্ছেন, আমি একটা পরিসংখ্যান দিলাম, আরেকজন একটা পরিসংখ্যান দিল, কিন্তু বাস্তবতা কি? মানুষ কি বলছে? রাস্তায় নেমে জিজ্ঞেস করুন না মানুষকে, কার কটা চাকরি হয়েছে, কে কোথায় কতটা সুখে আছে, কে কতটা ভালো আছে, দেখুন না, পরিষ্কার কথা। আজকে ট্রান্সপোর্ট শিল্পে দেখুন না, রাস্তায় কটা প্রাইভেট বাস চলে, দেখুন ট্রান্সপোর্টে বা রাস্তায় কটা প্রাইভেট বাস চলছে। প্রাইভেট বাসগুলো গেল কেন? উঠে গেল কেন? উঠে যাচ্ছে কেন? এই প্রত্যেকটা প্রাইভেট বাসে আমরা যখন দেখেছি ছোটবেলায়, বাম আমলে প্রত্যেকটা প্রাইভেট বাসে 4 জন করে লোক থাকতো, একজন ড্রাইভার, 2 জন কন্ডাক্টর, একজন খালাসি। আজকে সেই প্রাইভেট বাসে তারা হচ্ছে 2 জন, কে? একজন ড্রাইভার, একজন কন্ডাক্টর। এখন 2টো গেট নেই, এখন একটা গেট হয়ে গেছে। তাহলে এই লোকগুলো গেল কোথায়? এবং তারপরে প্রাইভেট বাস কমে গেছে, তাহলে এই লোকগুলো গেল কোথায়? আজকে রাস্তায় বেরোলে আপনি কোনো প্রাইভেট বাস পাবেন না, অনেকক্ষণ অপেক্ষা করার পরে প্রাইভেট বাস পাবেন। কেন? তাহলে প্রাইভেট বাস মালিকরা কেন বাস চালাচ্ছেন না? কারণ তারা ইনকামটাই করতে পারছেন না মার্কেট থেকে, তাহলে চলবে কি করে? আমি একটা প্রশ্ন করব যে মহিলাদের জন্য খতিয়ান তুললেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা বিভিন্ন প্রকল্পের কথা তিনি বলছেন যে মা লক্ষ্মী যেরকম বাড়িটা সামলায়, আনাজ কানাজ থেকে তাকে সমস্ত কিছু দিতে হয়, এবং কেন্দ্রীয় সরকারকে প্রথমে যদিও প্রেস কনফারেন্সটা শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গভর্নমেন্টের মিটিং, কিন্তু পরবর্তীকালে তিনি একদম বললেন যে কেন্দ্র টু রাজ্য, এই যে ফেডারাল একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কোথাও গিয়ে কেন্দ্র সরকার মেনটেন করছে না, তাই মুখ্যমন্ত্রীকে কোথাও গিয়ে যেন তেন প্রকারে মেয়েদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেই ব্যাপারে এগিয়ে দেওয়ার ব্যাপারগুলো তাকে ভাবতে হচ্ছে। একটা প্রশ্ন তো থেকে যাচ্ছে যে মহিলাদের জন্য যখন এত প্রকল্প, তবুও যে ক্রাইম রেট বা অত্যাচার অপরাধের যে গ্রাফ, সেটা কেন বাড়ছে? যে মা লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদের সমৃদ্ধ করছেন, সেই মা লক্ষ্মীর অভয়াকে বাঁচাতে পারলেন না। অভয়া আজও তার যে ন্যায্য বিচার সেটা হলো না। এই লক্ষ্মীর ভান্ডার, এই মহিলাদের সুরক্ষার কথা, মহিলাদের অর্থনৈতিক উন্নয়নের কথা অভয়ার মাদের কাছে গিয়ে, এরকম মায়েদের কাছে বলতে পারবেন তো? তারা কিভাবে নেবেন? তারা যে প্রতিদিন চোখের জল ফেলেন, সেই চোখের জলটা কে মুছবে? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে বললেন আমি জানি না, যে রাত্রিবেলায় নাকি বেরোতে নাকি উনি বারণ করেছেন, আমরা শুনেছি, সংবাদ মাধ্যম এসছে। তো যেখানে পশ্চিমবঙ্গে মহিলাদের এই জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আপনি পশ্চিমবঙ্গের মহিলাদের কর্মসংস্থান কি? পশ্চিমবঙ্গের মহিলাদের কি কর্মসংস্থান হচ্ছে? আমরা তো কোনো কিছু দেখছি না চোখের সামনে, অন্তত দেখছি না। এখন বলতে পারেন যে আমরা চোখে ঠুলি পড়ে আছি, বিরোধিতা করার জন্য বলছি, সমালোচনা করার জন্য বলছি, কিন্তু মানুষ কি বলছে? সাধারণ মানুষের কাছে যান না, আপনারা যান সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ কি বলছে দেখুন না, তাহলেই পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে, বিশেষ করে গ্রামীণ এবং শহরের মহিলাদের কাছে কতখানি রাজ্য সরকারের এই সমস্ত সুযোগ সুবিধা পৌঁছেছে। আমি আবারও একটা কথা বলছি, যদি রাজ্য সরকার মনে করেন যে তারা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের জন্য আগের গভর্নমেন্টের তুলনায় বা আরো যে গভর্নমেন্ট আছে বা কেন্দ্র সরকারের তুলনায় ভালো রেখেছেন পশ্চিমবঙ্গবাসীকে, তাহলে তাদের প্রেস কনফারেন্স করার কোনো দরকার নেই, তাদের নিজেদের পেটানোর দরকার নেই। মানুষ ঢাক পিটিয়ে পশ্চিমবঙ্গে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবেন। রক্তিমদা, একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর আজকে যে রিপোর্ট কার্ড কার্যত তিনি পেশ করলেন বিভিন্ন কাজের খতিয়ান, একটা প্রশ্ন সাধারণ মানুষ তুলছেন। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যখন লাইভ সেশনটা চলে, তার নিচে বেশ কিছু জনমত আসে, তো সেখানে একটা প্রশ্ন উঠে এলো যে মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডে দুর্নীতি অধ্যায়। আমি জানি না কে রিপোর্ট কার্ডের পেছনে, রিপোর্ট কার্ডের সত্যি তো দুর্নীতির অধ্যায়। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমল ছিল, বামফ্রন্ট আমলে আমরা কোনোদিন দেখেছি কোনো মানে বামফ্রন্টের কোনো মন্ত্রী তার মন্ত্রিত্ব থাকাকালীন জেলে গেছেন? আমি বামফ্রন্টের সমর্থন করছি না, আবারও বলছি, আমি বামফ্রন্টের সমর্থক নই, বামফ্রন্টকে সমর্থন করছি না, কিন্তু পশ্চিমবঙ্গে এই ইতিহাস তৈরি হয়েছে যে মন্ত্রিত্ব থাকাকালীন মন্ত্রীরা জেলে যায় এবং তাদের মন্ত্রিত্ব কিছুদিন থেকে যায়, তারপর তাদের মন্ত্রিত্ব যায়, এবং তিনি আবার জেল থেকে বেরিয়ে এসে বলেন যে আমি কিছু ভুল করিনি, আমি যা করেছি ঠিক করেছি, আমারও সবারই বান্ধবী আছে, আমারও বান্ধবী আছে। তো এটা কি ধরনের রাজনৈতিক চর্চা পশ্চিমবঙ্গের বুকে চলছে?
কি ধরনের রাজনৈতিক চর্চা চলছে, যেখানে একজন কোথায় তিনি অপরাধী কিনা সেটা তার জানার জন্য কোর্টে তার মামলা চলছে, সেখানে তিনি চুপ করে থাকবেন, অথচ তিনি বলছেন যে না, যেটা আমি করেছি ঠিক করেছি, আমার কোনো ভুল নেই। তো যে রাজনৈতিক চর্চা পশ্চিমবাংলায় শুরু হচ্ছে গত কয়েক বছর ধরে, এটা কোনো সুস্থ রাজনৈতিক চর্চা হতে পারে না। রক্তিমদা, ঠিক আপনারা যখন এই কথা বলছেন, এই একদম তীব্র ছুরিকাছি চলছে আলোচনায়, সে সময় আমি বলবো যে যতদিন মমতা ততদিন তৃণমূল, এবং কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এক আসনে বসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ শ্রীরামপুরে। তিনি বলছেন যে যতদিন মোদী রয়েছেন পদ্ম ফুল ফুটবে, মোদী চলে গেলে কোথাও কোনো পদ্ম ফুল ফুটবে না, এরকমই আমাদের মমতাদি, যতদিন মমতাদি রয়েছেন কেউ কিচ্ছু করতে পারবেন না, দল চলে ওনার নামে। তাও ভালো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদিজির একটা ঘুরিয়ে হলেও সুনাম করেছেন। তারা তো প্রধানমন্ত্রীকে কখনো সুনাম করেন না। দেখুন, মমতা মানে ক্ষমতা, একদম খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন ক্ষমতা থাকবে, এটাই আসলে ঘুরিয়ে উনি বলতে চেয়েছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দেবদেবীর সঙ্গে তুলনা করা হয়েছে, এবার নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করা হলো, যাক একটু লেভেলটা মানে দেবদেবীর জায়গা থেকে নেমে এসে এবার মানুষের সঙ্গে তুলনা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে, ভালো, এটা দেখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যি কথা, কল্যাণবাবু বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না সেদিন আপনি কি রাজনীতি করতে পারবেন? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় দাঁড়িয়ে আছেন, আপনাদের নিজস্ব কোনো রাজনৈতিক ভবিষ্যৎ কি সত্যি আছে? এটা পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায়। একদমই। দাদা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও এবং কার্যত রীতিমতো মানে প্রশ্নবাণে বিদ্ধ এবং একদম মানে অসম্মানসূচক মন্তব্য তার সম্বন্ধে করতে শোনা গেল এই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন যে বিচারপতিদের অবান্তর কথা বলা মানায় না, টিআরপির জন্য এসব তারা বলে থাকেন। একদম সংসদের বাইরে দাঁড়িয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের এরকম মন্তব্য। উনি একজন আইনজীবী হয়ে যদি বিচারপতিদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে উনি তো আইন ব্যবস্থার প্রতি, ভারতের সংবিধানের প্রতি প্রশ্নবিদ্ধ করে দিলেন, প্রশ্ন তুলে দিলেন। তো এর উত্তরটা সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি তারা দেখবেন, তারা ওনাকে ডেকে এনে জিজ্ঞেস করবেন যে আপনি এই কথাটা বললেন কেন। তবে এই উত্তর ওনার এর আগেও নতুন নয়, উনি নির্বাচন সামনে টামনে আসলে এই ধরনের কথাবার্তাগুলো বলেন, এবারও তাই বলেছেন। অবশ্যই তিনি টিআরপি, প্রত্যেকটি রাজনৈতিক নেতৃত্বের টিআরপি চায়, এটাতে হাসার কিছু নেই। কেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের বা হাইকোর্টের প্রধান বিচারপতিরা তারা কখনো টিভি ক্যামেরার সামনে ফেস করে না, খুব কম ফেস করে, তারা কোনো একটা অনুষ্ঠানে গেলে ফেস করে। কিন্তু রাজনৈতিক নেতাদের প্রতি মুহূর্তে তারা টিভি ক্যামেরার সামনে ফেস করতে চান, এবং যাতে তাদের টিআরপি না বাড়লে তো তারা জনসংযোগ পাবে। এটা তাদের একটা অন্যতম বড়, রাজনৈতিক নেতৃত্বের কাছে অন্যতম বড় জনসংযোগ যে আপনাদের ক্যামেরায় মুখ দেখানো। তো টিআরপি তো তারাই বাড়াতে চান। শুভেন্দু অধিকারী কি সেই ফ্যাক্টর গুলো, যেহেতু শুভেন্দু অধিকারী জানা, সেই ফ্যাক্টর গুলো কি এই আসন্ন নির্বাচনে বড় একটা কোথাও গিয়ে ভূমিকা রাখতে চলেছে? দেখুন, শুভেন্দু অধিকারী প্রথমে আসার পরে তিনি ২১-এর বিধানসভা নির্বাচনে লড়েছেন, তখন তিনি নতুন। এই দলটাকে বুঝতে, বিজেপিকে বুঝতে, বিভিন্ন বিষয়গুলোকে অ্যাকোমোডেট করতে তার অনেক সময় লেগেছে। এখন তিনি এই দলটাতে পুরনো, তার পাশাপাশি তার দীর্ঘদিন তৃণমূল করার একটা অভিজ্ঞতা আছে, মনে ভুললে চলবে না। তিনি তৃণমূলের অন্যতম একজন সংগঠক নেতৃত্ব ছিলেন, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম একজন নেতা, অন্যতম নেতা, আমি বারবার বলছি অন্যতম নেতা। সুতরাং তিনি তৃণমূলকে যত ভালো চেনেন, যত ভালো জানেন, তার থেকে ভালো চেনা বা জানার বিষয়টি বিজেপির আর কারোর কাছে নেই। সুতরাং নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী একটি বড় ফ্যাক্টর। দ্বিতীয় বিষয় হচ্ছে, শুভেন্দু অধিকারী তৃণমূল মন্ত্রিত্ব ছেড়ে চলে এসছেন, তিনি এখানে এসছেন, এখানে দলে বিরোধী দলনেতা হচ্ছেন। শুভেন্দু অধিকারী ২০২১ সালে যতটুকু সুযোগ পেয়েছিলেন তার সদ্ব্যবহার করেছেন। তার সামনে তার ২০২৬কে তিনি পাখির চোখ করেছেন, অবশ্যই করবেন একজন সিজেন্ড পলিটিশিয়ান হিসেবে। কারণ ২০২৬ শুধু বিজেপির নয়, শুভেন্দু অধিকারীর কাছে ওটা বড় চ্যালেঞ্জ। কারণ তিনি যে কথাগুলো বলে এই দলে এসছেন এবং যে কথাগুলো তিনি এখন বলছেন, তাকে প্রমাণ করতে হবে শুভেন্দু অধিকারী। সুতরাং শুভেন্দু অধিকারী এত সহজে বিষয়টিকে ছেড়ে দেবেন না। শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। ওয়াকফ নিয়ে আমরা দেখলাম সাম্প্রতিককালে ওয়াকফ নিয়ে একটা তুমুল চর্চা শুরু হয়েছে, কারণ ওয়াকফ সমস্ত ওয়াকফ সম্পত্তির নিদান একদম কেন্দ্রীয় পোর্টালে আপলোডের নির্দেশ নবান্নের তরফ থেকে। তা ওয়াকফ নিয়ে কি এবার সংখ্যালঘুরা তৃণমূলকে বুড়ো আঙুল দেখা? দেখুন, ওয়াকফ বিষয়টা হচ্ছে, কেন্দ্র সরকার আমাদের একটা, মানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি পশ্চিমবঙ্গে, কেন্দ্র থেকে কোনো আইন আসলে পশ্চিমবঙ্গে তার বিরোধিতা হয়।
তারই ধারাবাহিকতায় এখানে যখন আয়ুষ্মান ভারত আসলো তখন তার বিরোধিতা হলো। আয়ুষ্মান ভারত আজও আমরা পেলাম না, একটা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হলো। এটা মোদিজির বা অমিত শাহজির ঘরের টাকা থেকে দেওয়া আয়ুষ্মান ভারত নয়, এটা রাজ্য মানে এটা আমাদের ভারতবাসীর আয়ুষ্মান ভারত, সেটা আমরা পেলাম না, বঞ্চিত হলাম। তো সেক্ষেত্রে এখানে যে আইনগুলো হয় পরপর, যেমন এসআইআর প্রথমে বলা হলো করতে দেওয়া হবে না, রক্তগম্বা হবে, তারপর বলা হলো সিএ করতে দেওয়া হবে না, কিন্তু সেগুলো হয়েছে। কেন্দ্রীয় আইনকে এইভাবে করা যায় না। সুতরাং ওয়াকফের যখন সিদ্ধান্ত হয়েছে এবং সেটা যখন কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যসভা তারপরে আপনার লোকসভায় পাশ হয়েছে, তারপর সেটা বিল আকারে এসছে এবং সেখানে ওয়াকফ আইনকে আপনাকে মানতেই হবে। আপনি 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 সংবিধানের বাইরে তো নন, আপনি সংবিধানের আয়তের মধ্যে, আজ না হোক কাল আপনাকে আনতেই হবে। এবং সেখানে সংখ্যালঘুদের একটু খেপিয়ে ঠেপিয়ে দিয়ে প্রথমে বিরোধিতা করা হলো, এখন সংখ্যালঘুদের কাছে তারা কি বলবেন, এটা নিশ্চয়ই তাদের কাছে প্রশ্ন। কারণ যে যত পরিমাণ মিটিং মিছিল ওয়াকফ নিয়ে পশ্চিমবঙ্গ হয়েছে, তত পরিমাণ অন্য অন্য রাজ্যে হয়েছে কিনা আমার জানা নেই। তো সেখানে দাঁড়িয়ে এখন তো এই প্রশ্ন সংখ্যালঘুরা তুলবেনি, তোলা শুরুও করে দিয়েছেন। হুমায়ুন কবির তো একটা বড় উদাহরণ, কেন উনি হঠাৎ করে এরকম ফুসলে উঠলেন, আবার অনেক নেতাকেও দেখছি ফুসলে উঠছে। তাহলে কি এবারে এই এই ওয়াকফটাকে ফ্যাক্টর করে সংখ্যালঘুরা, এসআইআর তো বটেই, ওয়াকফটাকে ফ্যাক্টর করে সংখ্যালঘুরা বিকল্প একটা রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকবে? ভাবতেই পারে। দেখুন এখানে বিকল্প শক্তি তো ভাবতেই পারে। আপনারা আপনি আপনি খেয়াল করে দেখেছেন যে সংখ্যালঘুদের মধ্যে একটা বিকল্প শক্তির ভাবনা ২১-এর নির্বাচন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। আইএসএফ তারা কিন্তু একটা সিট জিতেছে। আপনি যদি বিজেপি আর তৃণমূলকে বাদ দিয়ে যদি একটা বিরোধী দলের নাম বলেন, সে কিন্তু আইএসএফ। এতদিনের বামপন্থীরাও একটা সিট পায়নি, কংগ্রেসেরও একটা সিট পায়নি, কিন্তু আইএসএফ তারা একটা সিট বেড়েছে নিজের কোমরের জোরে। সুতরাং সেক্ষেত্রে আইএসএফ যদি তার জায়গাটা নিশ্চয়ই বাড়াচ্ছে এবং বাড়াচ্ছেও দেখতে পাচ্ছি আমরা। তার সঙ্গে সঙ্গে আসাদুদ্দিন ওয়াসির মিম তারা আবার নতুন করে পশ্চিমবঙ্গে সংগঠিত হচ্ছে। সংখ্যালঘুদের ভোট কিন্তু এবার ভাগ হয়ে যাবে। সংখ্যালঘুদের যে একচেটিয়া ভোট, যেটা তৃণমূল কংগ্রেস এতদিন পেয়ে এসেছিল, যেটা একসময় কংগ্রেসের ছিল, পরবর্তীকালে বামপন্থীদের হাতে ছিল, পরে সেটা শিফট হয়ে গিয়ে তৃণমূলের হাতে চলে আসে, সেই ভোটটা কিন্তু এবার ভাগ হবে এবং তার একটা বড় অংশ কিন্তু এই সংখ্যালঘু নির্ভর দলগুলোর কাছে চলে যেতে পারে। এসআইআর করে অবৈধ ভোটার এবং মৃত ভোটারের নাম বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি পরাজয় নিশ্চিত? কারণ আজকের যে প্রেস কনফারেন্স ছিল সেখান থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই এসআইআর করে প্রচুর মানুষ মারা যাচ্ছেন, বা প্রচুর মানুষের মৃত্যুর বিষয় ফ্যাক্টরটা তিনি তুলে ধরলেন এবং তার সাথে সাথে বললেন যে যারা মারা গিয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ করে টাকা এবং যারা ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, মানে হসপিটালাইজড রয়েছেন, অ্যাডমিটেড রয়েছেন, তাদের প্রত্যেকে 1 লাখ টাকা করে অনুদানের কথা একদম রীতিমতো চিফ সেক্রেটারিকে তিনি বললেন অনুদানটা পৌঁছে দিতে। এবার সেক্ষেত্রে বলবো এসআইআর করে এই যে অবৈধ ভোটার বা মৃত ভোটারের নাম বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কি পরাজয়? প্রথমত বলার বিষয় যে উনি বিএলওদের জন্য এত চিন্তা করছেন, তার ডাটা অপারেটর দিলেন না কেন? বিএলওরা যে মারা গেছেন, প্রতিটি মৃত্যুই দুঃখজনক এবং মারা যাওয়ার কজগুলো পাওয়া যাচ্ছে অতিরিক্ত চাপ। তো ডাটা অপারেটর দিলে তো সেই চাপটা কমতো, সেটা দিলে তো আজকে এই প্রশ্নগুলো আসতো না। আর পশ্চিমবঙ্গে বিএলওরা খুব বেশি অসুস্থ হয়ে পড়ছেন, বিয়ে হয়ে পড়ছেন, প্রচুর প্রচার হচ্ছে। আপনি বলুন টোটাল বিএলওর সংখ্যা কত, আর তার মধ্যে কত বিএলওর এই ঘটনাগুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি। আর বিএলওরা গিয়ে প্রকাশ্যে গিয়ে বিয়ের সামনে মিটিং মিছিল করছেন, তারা বলছেন আমরা তৃণমূলপন্থী বিএলও। এবার কিরকম ব্যাপার, এটা অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার দেখছি। সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর এর কাজ চলছে 11টা-12টা স্টেটে, সেখানে বিএলওদের তো এরকম কিছু খুব একটা শোনা যাচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গের বেলায় সবকিছু এরকম গন্ডগোল হয়ে যাচ্ছে কেন? কে চাপে আছে এটা তো খুব পরিষ্কার, কে বা কারা চাপে আছে এটা খুব পরিষ্কার। শাসক দলের তো এগিয়ে এসে এইসব কাজে করা মানে পাশে দাঁড়ানোর কথা। বাম আমলেও তো হয়েছিল, বাম আমলেও শাসক দল কিন্তু এই কাজগুলো করে দিয়েছিল, কিন্তু সেখানে তো তখন তো কোনো প্রশ্ন ওঠেনি। শাসক দল চাপে আছে বোঝা যাচ্ছে তো, চাপে না থাকলে এতগুলো কথা হচ্ছে কি করে? আরেকটা প্রশ্ন, যে অনুদানের বিষয়টা উঠে এলো, সেটা কোন অনুদান? 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন। ভালো তো, খুব ভালো কাজ করেছেন উনি অনুদান দিয়ে। যে কোনো অনুদানই খুব ভালো। সেটা চোলাই খেয়ে কেউ মারা গেলে তার সেই পরিবারকে অনুদান দেওয়ার থেকে শুরু করে, এরকম ধরনের ঘটনা ঘটলে অনুদান দেওয়াকে শুরু করে, কেউ রেপড হলে তাকে অনুদান দেওয়াকে শুরু করে, মানুষের পাশে দাঁড়ানোর কাজ যেটা উনি করছেন, খুব ভালো তো, অনুদান দিন উনি। তৃণমূলের আসন সংখ্যা না বাড়লে যা শাস্তি দেবেন মেনে নেব বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সত্যি কি তাই হতে চলেছে? দেখুন আমি জ্যোতিষী নই, অভিষেক বাবু জ্যোতিষী আছেন, জ্যোতিষী কিনা আমি জানি না। তো তৃণমূলের আসন সংখ্যা 294 থেকে এক্সিট করে 280 হয়ে, মানে 294 থেকে 300 হয়ে যেতে পারে। কারণ যেভাবে দেখলাম যে একটা বুথে সবাই নাকি প্রেজেন্ট, কেউ মারা যায়নি, কেউ আর কি এখান থেকে লেফট করেনি, কেউ পালিয়ে যায়নি, এরকম ভোটার তালিকা তো জমা পড়েছে। তো সুতরাং আশ্চর্য কিছু হবে না যদি 300 আসনে তৃণমূল ক্ষমতায় আসে।
দাদা আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা শুভেন্দু কেন? মোদী শাহেরও নেই। বলছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মহানাগরিক ফিরহাদ হাকিম। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন, বারবার পরীক্ষা দিতে হবে নাকি? প্রথম পরীক্ষায় যিনি জিতে গেছেন, ওটা কিন্তু রেজিস্টার্ড হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। আবার কোথায় পরীক্ষা দেবেন? সেটা তো তার পার্টি ঠিক করবে যে ইনি শুভেন্দু অধিকারী পরীক্ষা দেবেন কি দেবেন না, সেটা তাদের উপর ছেড়ে দিন না। উন্নয়নের পাঁচালী নিয়ে সমাজ মাধ্যমে হতে পারে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী একদম সাংবাদিকদের উদ্দেশ্যে করা বার্তা। অপপ্রচার প্রচার কোনটা কি উনি যদি ব্যবস্থা নিতে চান নিন, কোনো সমস্যা নেই, কিন্তু সংবাদ মাধ্যম তার কাজ করে যাবে। সংবাদ মাধ্যম যেটা ভুল সেটা তুলে ধরার চেষ্টা করবে, যেটা ঠিক সেটা তার তুলে ধরার চেষ্টা করবে। আমি যেমন বলতে পারি যে এই গত তৃণমূল আমলে অনেক সাফল্যের দিক আছে, আবার অনেক ব্যর্থতার দিক আছে। সাফল্য আর ব্যর্থতা এই দুটো দিক তুলে ধরার দায়িত্ব হচ্ছে সংবাদ মাধ্যমের, সেই কাজটাই তারা করেন। কেউ যদি শুধু সাফল্য তুলে ধরেন তাহলে কিন্তু শাসক দল কখনই তার ব্যর্থতাকে খুঁজে পাবে না। তাই জন্যই কিন্তু সংবাদ মাধ্যমের প্রয়োজন। সংবাদ মাধ্যম তার ব্যর্থতাগুলোকে খুঁজে বার করে শাসক দল তাকে যাতে মেরামত করতে পারে তার চেষ্টাটা করেন। এখানে যে ব্যর্থতাগুলো তুলে ধরা হচ্ছে তার কাছে সময় আছে, তিনি সেই ব্যর্থতাকে মেরামত করুন, তার জন্য সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই ধরনের কথাবার্তা উনি উনি কিভাবে কেন বলেছেন আমি জানি না, কিন্তু গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে গিয়ে কোনো শাসক কোনো দিন দাঁড়াতে পারেননি। সুতরাং এগুলো বলার আগে একটু ভেবেচিন্তে বলা উচিত। আপনারা জানেন যে আর সংবাদ মাধ্যম আমরা কি জানেন তো, আমাদের অবস্থা সত্যিই খুব খারাপ। কারণ হচ্ছে আহ তৃণমূলের এক সাংসদ আমাদেরকে ওই ৳২ না ৳১ সাংবাদিক একবার বলেছিল। হ্যাঁ? তো আমার বাচ্চাই আমাকে প্রশ্ন করেছিল, বাবা তুমি কি ৳২ সাংবাদিক? তো সাংবাদিকতা করি এটা বলাটাই এখন খুব লজ্জার বিষয় হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে মান সম্মান সম্ভ্রম সেটা অনেকাংশেই ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। তো রাজনৈতিক নেতারা যদি এটাকে আরো ক্ষুণ্ণ করে দেন তাহলে আর আমাদের সমাজের মুখ দেখানোর মতো জায়গা থাকবে না। একদমই। রক্তিম, আমি সবশেষে একটা কথা জানতে চাইবো আপনার কাছে। অবশ্যই আ ভবিষ্যৎ দ্রষ্টা আপনি নন, এক প্রাজ্ঞ সাংবাদিক সে জায়গা থেকে। কিন্তু আ এ রাজ্যে আ বিজেপি এই মুহূর্তে বিজেপি সংগঠনগতভাবে কতটা তৈরি আসন্ন নির্বাচনে মোকাবিলা করতে এবং বিজেপির জয়ের দিকটা কতটা নিশ্চিত? আমি আবারও বলেছি, বিজেপি তৈরি কি তৃণমূল তৈরি সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মানুষ যদি মনে করে লিমিট কেউ ক্রস করে গেছে, মানুষ তার শিক্ষা দেবে। সুতরাং মানুষ চাইলেই বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপি না চাইলেও বিজেপি ক্ষমতায় আসবে, এটা খুব পরিষ্কার। এবং সেক্ষেত্রে আমাদের এখানে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে কি যে আমাদের পশ্চিমবঙ্গের ভোটটা খুব অদ্ভুত। আমি বারবার এই কথাটা বলি, পশ্চিমবঙ্গের ভোট অন্য রাজ্যের ভোটের সঙ্গে তুলনা করে লাভ নেই। পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছতে হবে, পশ্চিমবঙ্গের মানুষের ঘরে ঢুকতে হবে, তাদেরকে ভোটের সময় ধরে নিয়ে যেতে হবে, তাকে বলতে হবে যে আপনি ভোটটা দিন। এই কাজটা যে ঠিকভাবে করতে পারবে, আর রিগিং, বুথ দখল যে আটকাতে পারবে সেই পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে পারবে। বিজেপির হাতে এই সময়টা রয়েছে এখনো। বিজেপি যদি তার বুথকে পুনর্গঠিত করতে পারে, তার সংগঠিত করতে পারে, এবং যেভাবে মানুষের একটা সাড়া দেখা যাচ্ছে বিজেপির প্রতি, সেই সাড়াটাকে যদি তারা কাজে লাগাতে পারে তাহলে বিজেপি ক্ষমতা দখল করতে পারবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ ১৫টা বছর হয়ে গেছে, মানুষ কিন্তু অনেকগুলো শাসন পশ্চিমবঙ্গে দেখে নিয়েছে। কংগ্রেস শাসন দেখেছে, সিপিএম এর বামফ্রন্টের শাসন দেখেছে, তৃণমূলের শাসন দেখলো। সুতরাং মানুষের সামনে একটা অংশের বড় অংশের মানুষের সামনে কিন্তু একটা বিকল্প কিছু চিন্তা ভাবনা হচ্ছে। এই বিকল্পের জায়গাটা যদি বিজেপি ধরতে না পারে, আমি সাবধান বানিয়ে দিচ্ছি, এই বিকল্পের জায়গাটা যদি বিজেপি জায়গাটা ধরতে না পারে, তার বিকল্প হিসাবে কিন্তু বামপন্থীরা আবার ব্যাক করার একটা চেষ্টা করা শুরু করবে। মানুষ কিন্তু অত রাজনৈতিক আদর্শ বোঝে না, তারা রিলিফ চায়। যে তাকে রিলিফ দেবে তার পক্ষেই কিন্তু সাধারণ মানুষ দাঁড়াবে।